নমস্কার, পাঠ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে আজ স্বাগত জানাই। আমাদের সাথে আজকে যাকে আমরা পেয়েছি তিনি হলেন আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী গোপাল চন্দ্র খান মহাশয়। ইনার কাছেই আমরা পড়াশোনা শিখেছি। আমরা যা কিছু আজকে করে যে পড়াশোনা যে করছি বা যতটুকু অধ্যয়ন অধ্যাপনার সাথে যুক্ত আছি, ইনার কন্ট্রিবিউশন, ইনার দান আমরা সর্বদাই আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন প্রফেসর খান মহাশয়কে কিছু জায়গা আলোচনা করার জন্য বলবো। স্যার, আমরা আপনাকে পেয়েছিলাম 1995 সালে, যখন আমরা গোলাপবাগে প্রথম পড়তে আসি, পোস্ট গ্র্যাজুয়েশন বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে পড়তে আসি, এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে পড়তে এসে এবং আপনাকে পাই। এবং তার আগে আমাদের যিনি মাস্টারমশাই ছিলেন, আপনি নাম নিশ্চয়ই জানেন, আমাদের প্রহ্লাদ চন্দ্র প্রতি, ওনার কাছে আপনার কথা প্রথম আমরা শুনি। এবং তিনি আমাদেরকে বলেন যে বাঁকুড়াতেই জন্মগ্রহণ করেছিলেন, বাঁকুড়া জেলাতেই একজন আমাদের মাস্টারমশাই আছেন, আমার বন্ধুস্থানীয় আছেন, তিনি হচ্ছেন প্রফেসর গোপাল চন্দ্র খান। এবং তিনি শুধু বাংলার দর্শনের জগতেই নয়, বিভিন্ন জায়গাতেই তিনি কাজ করেছেন। আমরা আপনার কাছে আজ কৃতজ্ঞ। আপনাকে এই চ্যানেলে আমরা স্বাগত জানাই, নমস্কার জানাই। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। আমি যতটুকু জানি আপনি বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আপনি যদি স্যার আপনার সেই বাঁকুড়া জেলার ছোটোবেলাকার সময়টা একটু বলেন, স্কুল জীবনটা কেমন ছিল সেটা যদি একটু বলেন খুব ভালো হয়। হ্যাঁ, যারা দর্শক রয়েছেন তারাও জানবেন। এবং আপনি জানেন স্যার, এবারেও আমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। প্রথম 10 জনের মধ্যে 10th র্যাঙ্ক মাধ্যমিকের, তার মধ্যে 22 জন ছেলে মেয়ে আছে। কারণ আমরা ছোটোবেলা থেকেই এটা জেনেছি যে যেমন আমার মা বলতেন যে পড়াশোনা না করলে খাবি কি, তো পড়াশোনাটাই ছিল আমাদের সব। কারণ ওখানে তো কোনো ইন্ডাস্ট্রি ছিল না, কিচ্ছু ছিল না, এর মধ্য দিয়ে আমাদেরকে আঘাত হতো। তো আমরা তো বহু পরে জন্মগ্রহণ করেছি, তারপর বাঁকুড়াকে জেনেছি। আপনি তার সেই স্বাধীনতার প্রাক্কালে আপনি বাঁকুড়াকে জেনেছেন, সেই সময়ের অবস্থা কেমন ছিল সেটা যদি একটু বলেন হ্যাঁ দর্শকদের, তাহলে খুব ভালো হয়। আমার জন্ম ওই 1350। আচ্ছা, 19th May 1943। 50-এর মন্বন্তরের কথা তো অনেক পড়েছো, সিনেমায় দেখেছো, আকালের সন্ধানে যে সিনেমা হয়েছিল, ওই সময়ে আমার জন্ম, 1350-এ জন্ম। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাটা তার যেটা বর্ডার লাইন, সেইখানটায় আমার গ্রাম। সেই গ্রামে আমাদের যেখানে আমরা ছেলেবেলায় কাটিয়েছি আমাদের গ্রামে, তার অন্তত 10 কিলোমিটার মধ্যে কোনো স্কুল ছিল না। শুধু একটি স্কুল ছিল আমার বাড়ির সামনেই, বেশি দূরে নয়। সেটি হচ্ছে গোয়েঙ্কা স্কুল, গোয়েঙ্কা হাই স্কুল। আমাদের গোয়েঙ্কা ট্রাস্ট, যে গোয়েঙ্কার যে ট্রাস্ট, তার যিনি সভাপতি ছিলেন বাঁকুড়ার জয়দোয়ালজি গোয়েঙ্কা। তোমরা তার গীতা ভাষ্য টাষ্য পড়ে থাকবে, গোরখপুরের গীতা প্রেসটা তার ছিল। জয়দোয়ালজি গোয়েঙ্কা তিনি চেষ্টা করে গোয়েঙ্কা ট্রাস্ট থেকে টাকা পয়সা সংগ্রহ করে গোটা বাঁকুড়া জেলায় 4টে স্কুল তৈরি করে দিয়েছিলেন। তার মধ্যে একটা ওই হরিগ্রাম গোয়েঙ্কা, যেটা আমি পড়েছিলাম, একটি মধুবন গোয়েঙ্কা, একটি ইন্দপুর গোয়েঙ্কা, একটি বাঁকুড়া শহরের মধ্যে মেন গোয়েঙ্কা বলতাম। এই 4টি গোয়েঙ্কা স্কুল, সেই স্কুলে আমার পড়াশোনা। হ্যাঁ, প্রথম জীবনটা ওইখানেই আমার শুরু আর কি। মাধ্যমিক, আজকে আমরা যেটা মাধ্যমিক বলি, তখন ছিল না স্কুল ফাইনাল। তখন ছিল স্কুল ফাইনাল, মাধ্যমিক ওইসব ছিল না, স্কুল ফাইনাল। আমি ওইখান থেকে এই স্কুল ফাইনালটা পড়েছিলাম, ওখান থেকে পাস করেছিলাম। তারপর ওখান থেকে আমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজে এসে, গোটা বাঁকুড়া জেলাতে একটি কলেজ ছিল, সেটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। একটি কলেজ ছিল, তখন ওটাকে প্রেসিডেন্সি বলা হতো, দ্বিতীয় প্রেসিডেন্সি। ওই আর ছাড়া নাই। হ্যাঁ, তা সেই বাঁকুড়া খ্রিস্টান কলেজে আমি পড়াশোনা করেছিলাম ছাত্র অবস্থাতে। তারপর
ধীরে 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 ওইখান থেকে ওইটাই আর কি আমাদের মানে উন্নতির ওইটাই হচ্ছে রাস্তা, ওই আমাদেরকে পথ দেখিয়েছে। এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজ হয়েছিল বলেই আমরা বোধহয় এবিসিডি গুলো শিখেছিলাম, নাহলে এবিসিডিও মানে দর্শকদের আপনি বলতে পারবেন ওই বাঁকুড়া খ্রিস্টান কলেজেই মানিক বাড়ুজ্জে পড়াশোনা করেছেন। ওইখান থেকে না হলে আমাদের উপর দিকে পড়াশোনা করার আর কোনো সুযোগ ছিল না। আর সে কিরকম মাস্টারমশাই তখন বাঁকুড়া খ্রিস্টান কলেজে পেয়েছিলেন? হ্যাঁ, মাস্টারমশাই সব মানে তারা যারা ছিলেন তাদেরকে আমরা সবাইকেই মানে চিনি, এখনো তাদেরকে যে বাঁকুড়া জেলার যে বিশিষ্ট স্কুলগুলো, সেই স্কুল থেকে যারা আসতো সেই স্কুলে তারা বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভর্তি হতো। আচ্ছা, বাঁকুড়া খ্রিস্টান কলেজ হচ্ছে সকলের কাছে একটা সাধারণ, মানে তখন ব্রাউন হোস্টেল মিচেল হোস্টেল ছিল ব্রাউন হোস্টেল ছিল, মিচেল হোস্টেল ছিল, দুটো হোস্টেলই ছিল। আচ্ছা, আর পড়াশোনাও হতো ওই কলেজেই, আমরা পাস করেছিলাম ওইখান থেকেই এগিয়ে এসেছে। খ্রিস্টান কলেজ বাস্তবিকে যদি না থাকতো তাহলে আমাদেরকে ওই বললাম যে এবিসিডি গুলো আর হতো না। মানে স্যার আমি এরকম শুনেছিলাম যে যখন মনে করুন নকশাল পিরিয়ড চলছে তখন কলকাতা থেকে বহু ছেলে তার মা বাবা তাদের পাঠিয়ে দিত বাঁকুড়া খ্রিস্টান কলেজে, মানে কলকাতাতে ডিস্টারবেন্স চলছে, নকশালদের বিশাল সমস্যা চলছে। হ্যাঁ, আমি এরকম শুনেছি তখন। মানে কলকাতা খ্রিস্টান কলেজ মানে হচ্ছে খ্রিস্টান কলেজ বলতে খ্রিস্টান কলেজ এইরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, এটা ছিল ওয়েসলিয়ান মিশনারি, আগে খ্রিস্টান কলেজ নাম ছিল না, ওয়েসলিয়ান মিশনারি কলেজ, পরে এটা খ্রিস্টান কলেজ হয়। এবং এটাও প্রাইভেট কলেজই ছিল, খ্রিস্টানদের প্রাইভেট কলেজ, ওয়েসলিয়ান মিশনারিদের পরবর্তী পর্যায়ে এটা ওখান থেকে বেরিয়ে আসে সরকারি হয়। আচ্ছা, সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর ভরণ পোষণ ইত্যাদিটা খরচা দিত, মাস্টারমশাইদের মাইনেটাও দিত, মাইনে খুব কম ছিল মাস্টারমশাইদের, যাই হোক। এবং তখন আপনারা পুরো ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করেছেন? হ্যাঁ, তখন বাংলা মিডিয়ামে কোনো না, তখন সব পুরো ছিল না, ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা, মিডিয়াম ছাড়া অন্য কোনো উপায় ছিল না, বাংলা মিডিয়াম। মানে আজকে যেমন আমরা বলি না স্যার যে ইংলিশ বাংলা মিডিয়াম থেকে এলো, এসে পরে ইংলিশ পড়তে গেলে অসুবিধে হয়, এই হয়, সেই সময় আপনারা সেই সময় আপনারা মনে করুন স্কুলে বাংলা পড়লেন, তারপরে সব বাংলাই, তারপরে কলেজে যখন এলেন তখন ইংলিশ মিডিয়ামে পড়ছেন, খুব তো অসুবিধে কি হয়েছে আপনাদের? না 6-7 মাস একটা না হয়তো মানে আমরা মানে হ্যাঁ বলে ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়ামের কথা বলি, সেটা বলার দরকার আছে। যে আমরা যে পড়তাম আমাদের তো মানে প্রথমত ইংরেজি মিডিয়ামে পড়তে হতো, বাঁকুড়া খ্রিস্টান কলেজে ইংলিশ মিডিয়ামে আমরা পড়তাম, আইএতে সবটাই ইংরেজি মিডিয়ামে পড়তাম, বিয়েতেও ইংলিশ মিডিয়ামে পড়েছি। প্রথম আমাদের খুব অসুবিধা হতো না তা নয়, কিন্তু প্রথমে একেবারেই যে মানে খুব স্বচ্ছ হয়ে গেছিলাম তা না। আমার এটুকু মনে আছে প্রথম ক্লাসে এসেছি সেই সময় বাঁকুড়াতে খুব কলেরা হচ্ছিল। আচ্ছা, খুব কলেরা প্রাদুর্ভাব, ফলে আমাদের মানে ওই কলেরা হওয়ার ফলে আমাদের পড়াশোনা একটু পিছিয়ে গেছে, মানে ক্লাসটা শুরু হয়েছে দেরিতে, আমরা ক্লাসে আসিনি, ক্লাসে আমরা আসিনি তখন ওই কলেরা জন্য, বুঝতে পারছেন। তারপরে এই যে কয়েকদিন দেরি হলো, এসে ক্লাসে ওখানে কোনো বিষয়ই বাংলায় পড়ানো হতো না, ইতিহাস বাংলায় পড়ানো হতো না, সংস্কৃত পর্যন্ত ইংরেজিতে পড়ানো হতো, ঘোষবাবু এরা সব পড়াতেন ইংরেজিতে পড়াতেন, হ্যাঁ সব ইংরেজিতে পড়ানো হতো। ফলে প্রথমে ক্লাসে এসে মানে যেন মনে হচ্ছে কোথায় এলাম রে বাবা, কোন দেশে এলাম, একটা কথা বুঝতে পারি না ইংরেজি। আমাদের স্কুলে আমরা সবচেয়ে বেশি ফেল করতাম ইংরেজিতে। আচ্ছা, সবচেয়ে বেশি কম্পার্টমেন্টাল পাওয়া যেত ইংরেজিতে। হ্যাঁ, 13-14 জন হয়তো পাস করলাম, আর বাকি সব এরকম কম্পার্টমেন্টালটা সব বেশি এটা হচ্ছে ইংরেজিতে আমাদের খুব অসুবিধা। কিন্তু আমি এবার বলি, এটাই বলার দরকার যেটা বলছি, প্রথম এরকম অসুবিধা হতো। প্রথম 2 দিন 3 দিন 4 দিন এরকম ক্লাসে যাচ্ছি আর হাঁ করে তাকিয়েছি, কিচ্ছু যেন বুঝতে পারি না, কোনো যেন আমাদের মানে কিচ্ছু বুঝবার ক্ষমতা নেই, এইরকম অবস্থা হচ্ছে। তো ধীরে ধীরে 15-20 দিন 20 দিনের মধ্যে আস্তে আস্তে মনে হলো যেন 2-4টা কথাবার্তা বুঝতে পারছি, কানটা সেট করছে, কানটা আস্তে আস্তে বুঝছে। হ্যাঁ, ইংরেজিটা অদ্ভুত সুন্দর ব্যাপারটা।
হ্যাঁ, প্রথমে তো কিছুই বুঝতে পারছি না, একটা কথাও বুঝতে পারি না। সাধারণ পড়াচ্ছেন, ববির বাবু পড়াচ্ছেন, শিবরাম বাবু পড়াচ্ছেন, কিন্তু একটা কথা বুঝতে পারছি না ইংরেজিতে। তারপর ধীরে 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 ওই যে ইংরেজি লেকচারটা শুনছি, এটা এটা বিশেষ শিক্ষণীয় বিষয় আজকের দিনের ছেলে মেয়েদের কাছে, খুবই শিক্ষণীয়। এই যে ওই যে কানের লেকচারটা শুনছি, কানে আসছে, ও শুনতে 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 ইংরেজিটা অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এইসব আমরা যে বলি, এইভাবে সেগ্রিগেট করা যায় না জিনিসটা, ওরকম নয়। ল্যাঙ্গুয়েজ জিনিসটাকে কিভাবে, মানে প্রথমে মানে বললেন কিছু বুঝতে পারিনি প্রথম, তারপরে ওই যে লেকচার দিচ্ছেন ওই ইংরেজিতেই লেকচার দিচ্ছেন, আমরা দিব্যি শুনে বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি। এটা হচ্ছে কি মানে লেখাপড়াটা হচ্ছে ওই রকম, মানে শুনতেও হবে, মাস্টারমশাইয়ের কাছে শুনছি। মানে আপনি যেমন বলেছেন, মানে প্লেটো পড়া দিয়ে বলতেন নেচার এন্ড নার্চার। নেচার এন্ড নার্চার, মানে শুনছি, শুনতে শুনতে তাদের কথাটা শুনছি। আজকের দিনে কথাটা বলতে বলতে খুব কষ্ট হচ্ছে জিনিসগুলো, যে মাস্টারমশাইদের জন্য ক্লাসে লেকচার দেবেন না, হ্যাঁ, সব ওই টিউশনিতেই হবে, আর ওই কি প্রাইভেট টিউশনিতে হবে, ওই ওতেই হয়ে যাবে। কিন্তু আপনাদের সময় তো ওসব ছিল না, সব তো ক্লাসের মধ্যে, ক্লাসে যা হতো মাস্টার যা পড়াতেন তাতেই শুনে 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 আমরা বুঝতে পারতাম, এটাই। কোনো অসুবিধা হতো না। বললাম প্রথম দিন দশে অসুবিধাটা হয়েছিল, সত্যি সত্যি দিন দশে, মানে সে কেঁদে আকুল, কি করে হবে রে বাবা, বাঁকুড়া স্টেশন কলেজে একটা জিনিস বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম 15 দিন 20 দিনের মধ্যে আস্তে 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 দিব্যি সরবরাহ। মানে তারপরে খ্রিস্টান কলেজে তুমি বিষয় করে আইএ পরীক্ষা দিচ্ছে, আইএ পরীক্ষা দিলাম, আইএ পরীক্ষা দিচ্ছি, ইংরেজিতে দিতে হচ্ছে। এখন তো সব বাংলা টাংলা সব পড়ছে, কিন্তু তার তো না, ইংরেজিতেই পরীক্ষা দিতে হতো, ইংরেজিতেই লিখতে হতো, এমনকি সংস্কৃতটাও ইংরেজিতে লিখতে হতো। বুঝতে পারছো, সংস্কৃতের যে মানে বিষয়গুলো ব্যাখ্যা ট্যাখ্যা করে দিতে হবে। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলম তার অংশটা পাঠ্য, সেটা ইংরেজিতে বলতে হবে, ইংরেজিতে দিব্যি আমরা ইংরেজিতে, সেটাই, কোনো অসুবিধা হয় না, শিখেছে। পরবর্তী পর্যায়ে প্রথম অসুবিধা হয়েছে, তারপরে একটা কি জানো, লেখাপড়া যে জিনিসটা আমি বুঝতে পারছি, ওটা ওই মাস্টারমশাইদের মুখের বাণী না যা শুনতে পারলে ভিতরে ঢোকা যায় না। মানে গুরুদেব দিকে, মানে মানে আমার সেই গুরুদেবদের কথা মনে পড়ে, তাদের কথা। প্রফেসর মহান্তি ছিলেন এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তারপরে আপনার কলেজ লাইফ শেষ করে আপনি এলেন ইউনিভার্সিটি? কলেজ লাইফ শেষ করে আসিনি। আচ্ছা, কলেজে আমি বিএ পাস করলাম, তারপরে এমএ পড়বো, তার পয়সা নাই। ওখানে স্কুলটায় আমার পড়াশোনাটা হয়েছিল, যেহেতু ওখানে একটা গোয়েঙ্কা স্কুল হয়েছিল, গোয়েঙ্কা স্কুল না হলে হবে না। তারপরে বিএ পাস করলাম, তারপরে আর পড়াশোনা করতে গেলে বর্ধমানে আসতে হবে, তারপরে থাকা খাওয়ার খরচা আছে অনেক। তখন আমি ওখানে পড়াশোনা ওইখানে ইতি হলাম, দিয়ে বাঁকুড়া হিন্দু হাই স্কুল ছিলাম। আচ্ছা, হ্যাঁ, হিন্দু হাই স্কুল। হিন্দু স্কুলে আমি 1 বছর 3 মাস শিক্ষকতা করেছিলাম। আচ্ছা, 1 বছর 3 মাস। ওই বাঁকুড়া হিন্দু স্কুল, মানে তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। হিন্দু স্কুলে 1 বছর 3 মাস আমি পড়িয়েছিলাম। আচ্ছা, তারপরে হলো কি, ওই হিন্দু স্কুলে শিক্ষকতা করতে করতে তখন ওই মানে একবার তখন ওই অমৃতবাজার পত্রিকাটা ছিল, অমৃতবাজার পত্রিকায় আমার নামটা দেখলাম। আচ্ছা, ফেলোশিপটা পেয়েছে। ও, আর এদিক ভর্তির সময় চলে গেছে বর্ধমানে, ভর্তিটা হতে পারিনি। সে কি কষ্ট, ফেলোশিপ পেয়েছিলাম, তা সত্ত্বেও সেই ফেলোশিপটা নিতে পারলাম না, আমাকে স্কুলে পড়তে হলো। সে আর কি করবো, তথাপি তারপরে বাড়িতে বললাম যে আমি স্কুলে আর আমি এমএ পড়তে যাব। তাই জন্য তোমার মন থাকবে, আমিনুল বাঁকুড়া থেকে এসেছিল, আমার খ্রিস্টান কলেজ থেকে ছাত্র, আমার পরের বছর আমিনুল এবং আমি দুজনে একসাথে পড়েছি। ও, তারপরে ইউনিভার্সিটিতে এলেন? ইউনিভার্সিটিতে হলো একসঙ্গে হলাম। আচ্ছা, আপনাকে একটা বছর হতে? আমার একটা বছর চলে গেছে। সেটা ও, মানে তাহলে আপনি আর আমিনুলও ব্যাচমেট? ব্যাচমেট। আচ্ছা,
না না, ব্যাচমেট নয়, ও আমার 1 বছরের, ও আমার 1 বছরের জুনিয়র। জুনিয়র। আচ্ছা আচ্ছা। আমি 9 বছরের জুনিয়র, কিন্তু ওই যে 1 বছর বাদে পড়তে এসেছিল। আচ্ছা, 1 বছর বাদে ওখানে মানে তখন বার্ডওয়ান ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে। ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে তখন। না, ইউনিভার্সিটিটা শুরু হয়েছে বুঝতে পারছি না তখন ইউনিভার্সিটিতে আমি, মানে গোলাপবাগ ক্যাম্পাসটা হয়েছিল তখন। গোলাপবাগ ক্যাম্পাস তো হয়েছে ওই জি, আমি ভাবলাম- 60-এ, তখন গোলাপবাগ হয়ে গেছে। কিন্তু আমি পড়তে আসিনি তো প্রথম বছরটা, তারপরে পড়তে এসেছি, পড়তে এসেছি। তারপরে এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তো অন্যান্য শিক্ষকদের সঙ্গে তো পড়াশোনা করেছি আমি। এটা কাকে কাকে পেলেন স্যার ইউনিভার্সিটিতে তখন পড়াচ্ছিলেন? অসাধারণ অসাধারণ, মাস্টারমশাই আপনাদের? তাদের কথা বলতে হয়, অসাধারণ। প্রফেসর জিতেন্দ্রনাথ মহান্তি, জেন মহান্তি, উড়িষ্যার মানুষ। উড়িষ্যা। ওরে বাবা রে বাবা রে। মানে এমন কোনো কথা নাই যে কথাটি উনি বলছেন আমরা লিখে নিই। ক্লাসে উনি বলে বলে যাচ্ছেন, যা বলছেন তার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মেয়ে এবং তার মুখ থেকে বেরোচ্ছে যে শব্দ, প্রত্যেকটি শব্দ লিখে দিচ্ছে। কি পড়াতেন সে যে মহান্তি বাবু তখন? প্রফেসর মহান্তি পড়তেন কান্ট পড়াতেন। আচ্ছা, মূলত তিনি কান্ট পড়াচ্ছেন প্রফেসর মহান্তি। তাছাড়া অন্যান্য বিষয়ে তিনি পড়াতেন, যেমন ধরো বেদান্ত দর্শন খুব ভালো পড়িয়েছিলেন একবারে। আর আমরা বলতাম যে এই সাদের মুখ থেকে একবার বেরিয়ে গেলে দ্বিতীয়বার আর ওই যে আকাশবাণী কি খবর, হ্যাঁ দ্বিতীয়বার আর বেরোবে না। আচ্ছা, সারা দ্বিতীয়বার সেটা উচ্চারণ বলবেন না, সেটি মানে সুতরাং মিস করা চলবে না, লিখে নিতে হবে সব, সঙ্গে সঙ্গে আমরা লিখে নিতাম। প্রফেসর মহান্তি, তার ছিলেন শিবজীবন ভট্টাচার্য, মৃণাল কান্তি ভদ্র। মৃণাল বাবু আপনার স্যার ছিলেন? আচ্ছা, আরে বাবা, মৃণাল কান্তি ভদ্র, এরা সব মানে পড়িয়েছেন আমাদেরকে, পড়েছি। হ্যাঁ, অসাধারণ অসাধারণ অধ্যাপক। আমার মনে আছে স্যার, আমরা যখন 95 স্যার পড়ছি তখন শিবজীবন বাবু একটা বক্তৃতা দিতে এসেছিলেন ফিলসফি অফ সায়েন্সের উপর। 2 ঘন্টা তিনি বলেছিলেন, আমার এখনো মনে পড়ে সেই দৃশ্যটা। আর মৃণাল বাবুকে তো দেখেছি, আমাদের উনি ডাইরেক্ট ক্লাস নেননি, কিন্তু ওনাকে দেখেছি। কিন্তু যখন আমি 2003-এ বিদ্যা মন্দিরে এলাম, এসে পর ইংলিশের মাস্টারমশাইদের বলছিলাম যে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন মৃণাল বাবু বলে, তখন উনি বললেন, মানে ইংলিশের প্রফেসররা বললেন আমাকে যে উনি তো ফিলসফির নন, ইংরেজি, উনি তো সাহিত্যের। আমি তখন আমার একটু অবাক লেগেছিলাম, না না উনি ফিলসফির, আমি দেখেছি স্যারকে। আসলে কি জানো, ব্যাপারটা হচ্ছে সাহিত্যের সাথে তো দর্শনের সম্পর্কটা খুব গভীর। হ্যাঁ, এবং আলোচনার মধ্যে অনেক সময় সাহিত্যের প্রসঙ্গ খুব বেশি করে আসতো। সাহিত্যকে বাদ দিয়ে মানে দর্শন হয় না। দর্শনের সঙ্গে সাহিত্যের, আর দর্শনের সঙ্গে আরেকটা জায়গায় গভীর সম্পর্ক ছিল, সেটা হচ্ছে অঙ্ক, ম্যাথ। হ্যাঁ, যে সাহিত্যের দর্শনের যে মূল ধারাগুলো, সে তার যে যেটা একেবারে মূল স্রোত যেখান থেকে বেরিয়ে আসছে, সেটা আর অঙ্ক সেই জায়গাটা এক হয়ে যাচ্ছে। না, আপনার কাছেই শুনেছিলাম প্লেটোর একাডেমিতে পড়তে গেলে ইউক্লিডিয়ান জিওমেট্রি জানতে হতো। ইউক্লিডিয়ান জিওমেট্রি না জানলে তো প্লেটোর একাডেমিতে তোমার অ্যাক্সেস নেই। ইউক্লিডিয়ান জিওমেট্রিটা অবশ্য প্লেটোর পরে, অ্যারিস্টটলের পরে, অ্যারিস্টটলের 100 বছর বাদে ইউক্লিডের জার্নালটা, এই জ্যামিতি টামিতি অঙ্ক টঙ্কগুলো শুরু হয়েছিল পিথাগোরাস থেকে। পিথাগোরাস, মানে উনি কম্পাইল করেছিলেন ইউক্লিড। ইউক্লিড হচ্ছে অ্যারিস্টটলকে অনুসরণ করে, মানে উনি এটা করেছিলেন, জিওমেট্রিটাকে সিস্টেমাটাইজ করেছেন, এবং সেটাকে প্রথম বিজ্ঞান বলা হয়। এলিমেন্টস বইটা প্রথম বিজ্ঞান সিস্টেমাটাইজ করেছে। তার মধ্যে অঙ্কের এমন কিছু কিছু ধারা আছে যেগুলো ধরো যেন পিথাগোরাসের ধারা বলা হয়, সেগুলো কিন্তু ইন্ডিয়াতে ছিল। যেমন ধরো যজ্ঞবেদী তৈরি করা হতো, বুঝতে পেরেছো, 3 হাত 4 হাত 5 হাতে যজ্ঞবেদীটা হবে, 3 হাত একটা দিকে হবে, একটা দিকে 4 হাত হবে, আর এইটা হবে অতিভুজ, যেটা হবে হাইপোটেনিয়াস, এটা 5 হাত। এই ধরনের যজ্ঞবেদী আছে, বুঝতে পারছো। এই সমস্ত যজ্ঞবেদী, নানান রকমের যজ্ঞবেদী
আমাদের প্রিন্সিপাল স্যার বেডুল বিদ্যা মন্দিরের, তিনি এইসব নিয়ে গভীর অনুসন্ধান করতেন। সঞ্জীব মহারাজ। সঞ্জীব মহারাজ তিনি এইসব বিষয়ে গভীর অনুসন্ধান করতেন। আমাকেও বলেছেন যে এরকম যেগুলো ওই 1, 2, 3 অঙ্কের এই যে পিথাগোরাস যে যেগুলো 1, 2, 3 নাম্বার একটা মানে যে পয়েন্ট হচ্ছে 1, বুঝতে পারছো, লাইন হচ্ছে 2, মানে পাশাপাশি দুটো প্রত্যেক স্পর্শ করবে, অথচ আলাদা সেপারেট থাকবে। 3 হবে 3টা বিন্দু, 3 নাম্বার 3 ওইটা, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ 2 আছে তার। আর 4 হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, পিথাগোরাসের থিওরেম। বুঝতে পারছো, এইসব থিওরেমের এইসব দিকগুলো এখানে সেটা পরে আমরা তাহলে স্যার ইউনিভার্সিটির লাইফটা আপনার ওইরকম সুন্দরভাবে কাটলো গোলাপবাগে আমরা পড়তে এলাম। হ্যাঁ, ওইগুলো ফেলোশিপটা পেয়েছি, এসে দেখলাম যে ফেলোশিপটা আমি আর পাচ্ছি না, কারণ 1 বছর আসিনি তো। তা আমাকে তবুও প্রফেসর মহান্তি হেড ছিলেন, উনি লেখালেখি করেছিলেন যে যেহেতু 2 বছরের জন্য ফেলোশিপটা, তা 1 বছর সে পড়তে আসতে পারেনি, তা 1 বছর তো 1 বছর দেওয়া হোক। তো দেওয়া হয়েছিল ওটা, এবং প্রফেসর মহন্তি বলার পর উনি লেখালেখি করেছিলেন। 1 বছর পেয়েছিলাম। আচ্ছা, 1 বছর বাদে পড়তে এসেছিলাম। এইরকম তখন অত সুযোগ ছিল না, যতটুকু সুযোগ ছিল তার মধ্যে সেটাই অসাধারণ। তারপর গোটা বাঁকুড়া ওই স্কুল কটা, গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে কলেজ ছিল একটি, সেটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। আপনার মুখেই শুনতাম যে আপনি তখন ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন মাধ্যমিকে। ওইসব ফার্স্ট ডিভিশন মাধ্যমিক ছিল ওই এতে মানে স্কুল ফাইনালে ওইরকম, মানে যে তখন কোটা আছে গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে 4 জন ফার্স্ট ডিভিশন হয়েছিল, বুঝতে পেরেছো? এইরকম আর কি, তখন বেশি সে হতো না এই জিনিসগুলো। আইএতে ওই ফেলোশিপটা পেয়েছিলাম, তাতে আইএতেও পেয়েছিলাম পাস করে বিয়েতে, আর বিয়েতে ওই ফেলোশিপটা পাওয়ার ফলে আমি এমনিতে আসি। নাহলে স্কুলে যখন স্কুল ছেড়ে চলে এলাম তখন গ্রামের লোকেরা বলেছে যে এই বাবারি 210 টাকা মাইনে চাকরি ছেড়ে দিলি রে। 210 টাকা মাইনে, হ্যাঁ, মানে স্কুলে 210 টাকা মাইনে, তখন হয়েছে নতুন স্কেল হয়েছে, অনার্সে 210 টাকা। 210 টাকা মাইনে চাকরিটা ছেড়ে দিবি। তারপরে গেছি, তারপরে কাহিনী ওইরকম পড়তে গিয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে আবার চাকরি পেলাম আমি, মানে এমএ পাস করার পর ওই বাঁকুড়া খ্রিস্টান। তখন এমএ পড়তে আমার টাকা পয়সার খুবই অসুবিধা, টানাটানি। আমি তোমাদের মেমারি স্কুলে কিছুদিন পড়িয়েছিলেন, 1 বছর 3 মাস পড়িয়েছি দিয়ে। এবং আপনি ইংলিশ পড়াতেন ওখানে, ইংলিশের ক্লাস নিতেন। আর মানে 2টো স্কুল ছিল মেমারিতে, জানো, ইউনিট 1 ইউনিট 2, ওইদিকে একটা, এইদিকে জিটি এই দিকটায়। তো ওইদিকে আমাকে মাঝে মাঝে পাঠাতো স্কুলে হেডমাস্টার মশাই, ওইখানে পড়াবেন। তো কি পড়াবেন, অসাধারণ, ছেলেরা যে শুনতো না, ভালো লাগতো, নানান রকমের গল্প, এরোপ্লেন আবিষ্কারের গল্প, বুঝতে পেরেছ? সে তাদের কি ভালো লাগতো, কিভাবে এরোপ্লেন আবিষ্কার হচ্ছে, কিভাবে ড্রয়িংটা করেছে, এই সমস্ত কাহিনীগুলো পড়াতে গেলে তারা যা বলতো, বুঝতে পেরেছ? যে বা ধরো ইলেকট্রিসিটি আবিষ্কার, এই গল্পগুলো পড়াতে হতো। ওই একটা ক্লাস ছিল, হ্যাঁ, বিভিন্ন রকমের গল্প বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে পড়াতাম। সেই ইলেকট্রিসিটি আবিষ্কার, কিভাবে ইলেকট্রিসিটি, সেই ব্যাং নাচানো বৈজ্ঞানিক, এই সমস্ত স্কুলের ছাত্রদের খুব দারুণ ভালো লাগতো। তোমার কোন একজন আত্মীয়? আমার কাকা শ্বশুর, উনি ডাক্তার হয়েছিলেন মেডিকেল কলেজ থেকে পাশ করে, উত্তম বিষয়। উনি ওনার কাছে আমি শুনেছিলাম যে আপনি যখন ক্লাস নিতেন কয়েক সেকেন্ডের মধ্যে বোর্ডটা ভরিয়ে দিতেন লিখে, এবং যেমন মানে ওনার কাছেই শুনেছিলাম যে যেমন হাতের লেখা তেমনি হাতের স্পিড। উনি এই কথাটা আমাকে বলেছিলেন, মানে বোর্ড ওয়ার্কটা আজকাল উঠে গেছে। আমি বোর্ড ওয়ার্ক ছাড়া, আমরা প্রফেসর মহান্তি লজিক পড়াতেন, বোর্ড ওয়ার্ক, ওটাই বোর্ড। জানো তো, তোমায় একদিনের কাহিনী বলি। আমাদের একটি ছাত্র ছিল অজিত বলে তার নাম, এমএ ক্লাসে পড়ছে অজিত, সে সিঙ্গুরের বাড়ি।
তা একদিন ক্লাসে দেখছি, ক্লাসের শেষে ওই যে আমাদের গ্লাস বোর্ডটা আছে না, যে বোর্ডের যেটা এটা আছে মস্ত বড় গ্লাস বোর্ড আছে, সেখানে এই হাতে হাতে ও সেই বুলানো বলে না, বুলিয়ে বুলিয়ে লেখা, বুলিয়ে বুলিয়ে শেখা। হ্যাঁ, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, বুঝতে পারছো, সেইটা ওর হাত রেখাটা খুব খারাপ ছিল, ওইটাও কিছুতেই হয় না। আচ্ছা, আর প্রফেসর মোহান্তি বোর্ডে এঁকে দিয়েছেন কি সুন্দর সেই সেকেন্ড ব্র্যাকেট, বুঝতে পারছো, সেকেন্ড ব্র্যাকেট ব্রেসটা, বুঝতে পারছো, এইটা সেকেন্ড ব্র্যাকেট, এইটা অঙ্কে। তা এইটা সেই বলেছে, হাতে করে বলেছে যাতে ওই রকমটা হয়। তার মানে সেই কখন শিখেছি যেমন করে না, যেভাবে সেই পেন্সিল ছোটবেলায় ঠিক সেই রকম করতে। তার মানে হাতের লেখাটা এত সুন্দর, প্রফেসর মোহান্তির হাতের লেখা। প্রফেসর মোহান্তির সম্বন্ধে শুনেছিলাম হাইজেনবার্গের উনি ডাইরেক্ট ছাত্র ছিলেন। হ্যাঁ, হাইজেনবার্গ তাদের গল্প বলেছেন না আমাদের কাছে, ওনার সাথে ছাত্র ছিলেন। একবার আমার কলেজে এসেছিলেন, সেই সময় ওনাকে ওনার বাড়িতে দিতে গিয়েছিলাম। ওই রাস্তা, কলকাতার রাস্তাতে স্যারের সাথে অনেক কথা হয়েছিল, আমেরিকা কেমন আছে। এটা তোমাদের ওই যে বোর্ড বিশ্বভারতী মানে বেলুড়ে তিনি যে বক্তৃতা দিয়েছেন না, সে এটা আমি এখনো ইউটিউবে পাই, চেষ্টা করলে পাই। যত মত তত পথের উপর বলে। অসাধারণ অসাধারণ স্যারের ইয়ে। তারপর সে কলেজের ইউনিভার্সিটির শেষ করে আপনার পিএইচডিটা কোথায় করলেন? পরে হলো, তার মানে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরিটার প্রথমে পাইনি, আমি বাঁকুড়া কলেজে পেয়েছিলাম। তো বাঁকুড়া কলেজ থেকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম গুয়াহাটি ইউনিভার্সিটি। হ্যাঁ, গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমি 1 বছর পড়িয়েছিলাম, ওই রকম 1 বছর 3 মাস 4 মাস 6 মাস এরকম পড়িয়েছিলাম গুয়াহাটি ইউনিভার্সিটিতে। গুয়াহাটিতে পড়ানোর পর তখন আমার মোটামুটি পরিচিতি হয়ে যায় প্রফেসর শিবজীবন ভট্টাচার্য। তিনি বলছেন, তুমি তো গোপাল ভালো পড়াচ্ছ ওখানে, শুনছি সবাই বলছে, পরিচিত আছে স্যার গোপাল, তাই আমার এখানে মানে টেম্পোরারি একটা চাকরি হবে, তুমি থাকবে তো? আমি হ্যাঁ স্যার থাকবো, আসবো, এটা আমার নেই অ্যালবাম এটা, হ্যাঁ এখানে হলে তো এটা বেশ, চলো 3 মাসের অ্যাপয়েন্টমেন্ট। তখন ওই রকমই এটার জন্য কিছু ইন্টারভিউ, মানে বর্ধমান ইউনিভার্সিটিতে চলে এলেন? 3 মাস, মানে সেখানে পড়াচ্ছেন শিবজীবন বাবু, প্রফেসর মোহন, তখন চলে গেছেন এখান থেকে ক্যালকাটা। আচ্ছা, ক্যালকাতায় চলে এসেছেন। কলকাতা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। আচ্ছা, তারপরে উনি এখান থেকে আবার চলে যান গোয়াটিনজেনে যান, গোয়াটিনজেন থেকে আবার উনি আমেরিকাতে যান। আচ্ছা, কিছুদিন মারা গেলেন। সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার মারা যাওয়ার পর আমাকে ডেকেছিল, ডাইরেক্ট ছাত্র যারা আছো তাদের, তাদের মধ্যে আমি একজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি বলেছিলাম ওনার সম্পর্কে। তা ওই প্রফেসর মোহান্তি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে আসেন। তারপরে উনি যখন চলে গেলেন, তখন কিন্তু মনে রাখবে আজকের মধ্যে এত প্রফেসরের পোস্ট ছিল না, একটি প্রফেসরের পোস্ট, যেটিতে রাধাকৃষ্ণন ছিলেন, রাধা একজন প্রফেসর ছিলেন, সেই পোস্টে তখন মানে উনি চলে গেলেন। তখন ওনার চলে যাওয়ার পর সেটাতে গিয়ে মানে শিবজীবন বাবু, আচ্ছা, শিবজীবন বাবু হলেন। ঠিক আছে, তাহলে স্যার পিএইচডিটা মানে ওই আমি বর্ধমান থেকেই সে মানে জমাটা দিয়েছিলাম। পিএইচডিটা ওই শুরু করেছিলাম, করতে 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 ওই কোনটা করবো তখন ওইরকম ছিল না যে এইটা করতে হবে, তোমার নিজেরা ঠিক করো কোন জায়গায় তোমার ভালো লাগবে করবে, সব নিজেরা করো। করতে করতে আমি বর্ধমানেই জমা দিয়েছিলাম। কাজটা করেছিলাম, বিভিন্ন জায়গায় লেখালেখি হতো। হ্যাঁ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফিলোসফিক্যাল কংগ্রেস হলো, তাতে আমি লেখাটা দিয়েছিলাম, একটা লেখা দিলাম, ছেপেছিল, সেটাকে উৎসাহিত হয়েছিলাম। আচ্ছা, ওই উৎসাহটা হচ্ছে ওই প্রফেসর মোহান্তির উৎসাহ, ওই ফেনোমেনোলজি। উনি গটিনজেনে পড়াতেন, উনি গটিনজেনের ছাত্র, আর গটিনজেনে ছিলেন হোসাল ওখানে অধ্যাপক। এডমান্ড হোসাল ছিলেন গটিনজেনের অধ্যাপক। ওই হোসালের ছাত্র ছিল হাইডেগার ওই গটিনজেনে। সুতরাং উনি অত্যন্ত উৎসাহিত হয়ে এমনদিকে এডমান্ড হুসালটা পড়াতেন। হুসাল মানে প্লেটোর ইনফ্লুয়েন্স হচ্ছে, প্লেটোর ফিলসফির খানিকটা দিক আছে ওর মধ্যে। সেইটা আমরা
করেছিলাম আমি এডমন্ড হুসারের উপরেই করেছিলাম আচ্ছা। পিএইচডিটা করেছিলাম এখানে বর্ধমান থেকেই আমি জমা দিয়েছি। আর শিবজীবন বাবু গাইড ছিলেন না জেন মাহান্তি? না না, তখন ওরা চলে গেছেন। আচ্ছা। এনে শিবজন বাবুও চলে গেছেন, পড়িয়েছিলাম, গাইড ছিলেন শিবজন বাবু ও প্রথম দিক থেকে। হ্যাঁ, কিন্তু উনি চলে গেছেন তখন ও। থেকে। তখন ওইরকম ছিল না, তখন সিস্টেমটা ছিল এখানে থাকতে হবে তোমাদেরকে। তখন প্রফেসর মৃণাল বাবু ছিলেন, মৃণাল বাবুর আন্ডারে আমি জমা দিয়েছিলাম। ও মৃণাল বাবুর আন্ডারে। এখন মানে যখন বিভিন্ন কলেজ টলেজে পিএইচডি হচ্ছে আর হচ্ছে, তখন তো হতো না। আর আমাদেরকে চাকরি, ইউনিভার্সিটিতে চাকরি করতে গেলে কলেজের চাকরি এখন পিএইচডি চাই, তবে যে কলেজের চাকরি হচ্ছে, তখন কিন্তু এরকম ছিল না। অনেক আমাদের মাস্টারমশাই ছিলেন যাদের পিএইচডি নাই, তারা রিটায়ার করলেন, প্রফেসর হয়েছেন, রিটায়ার করেছেন, পিএইচডি নাই তাদের। এমনকি প্রফেসর শিবজীবন ভট্টাচার্য তিনি পিএইচডি করেননি, হ্যাঁ, নিজে পিএইচডি করেননি। রাসবিহারী দাস, রাসবিহারী বাবু, এই সমস্ত বিরাট বিরাট মানুষ, মাপের মানুষ। এই প্রফেসর কুমুদ গোস্বামী, তিনি এই রিটায়ারমেন্টের বোধহয় 1 বছর কি 2 বছর আগে তিনি পিএইচডিটা করলেন। আচ্ছা। চারদিকে সবাই করছে, ওনার কাছে কত ছাত্রছাত্রী করেছে, তখন বাধ্য হয়ে তিনি একটা জমা দিলেন। বইটাই বেরিয়েছে, সেটা বই বেরিয়েছে। তখন পিএইচডি পেজটা অতটা ছিল না, আর ওটা সহজ ছিল। স্যার, আপনি ফেনোমেনোলজির ওপর কাজ করেছিলেন এবং আপনি বললেন যে আপনি কাজটা শুরু করেছিলেন শিবজীবন বাবুর কাছে। না, প্রফেসর মহন্তির ইন্সপিরেশন মহন্তির কাছ থেকে, তারপরে শিবজীবন বাবু, এবং জমা দিলেন স্যার আপনি মৃণাল বাবুর কাছে। হ্যাঁ, তো এই ফেনোমেনোলজি এই জায়গাটা যদি একটু বলেন, কারণ এটা তো খুব হার্ডকোর একটা ফিলসফির জায়গা। হ্যাঁ, একটু যদি বলেন। ঠিক আছে, খুব ভালো। আমি ওটা মানে এটা যে গবেষণার বিষয় ছিল। তারপরে আমার কাছে একটি ছাত্র গবেষণা করতে এসেছিল বাংলাদেশ থেকে, পরিতোষ দাস। সেও এই বিষয়টাই এসে আমার কাছে গবেষণা করেছিল এবং বাংলায় গ্রন্থগুলো করেছে। ও ঢাকা একাডেমি 3টা বই ও পাবলিশ করেছিল, বইগুলো বিক্রিও হয়েছে ভালো মোটামুটি। যে এই ফেনোমেনোলজিটা মানে কি ব্যাপারটাকে, এটা অ্যাকচুয়ালি ওই ফেনোমেনোলজিটা হচ্ছে আত্মদর্শন। এবং দর্শনের আনন্দটা হচ্ছে, এই যে আনন্দ, সেটা হচ্ছে আত্মদর্শন জনিত আনন্দ। দুরকম রিলিজিয়ন এবং ফিলসফি দুটো জায়গার তফাৎ হয়ে যায়। ওই একই জিনিসকে নিয়ে রিলিজিয়নটাও ওই আনন্দ তত্ত্ব। হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বরকে জানার আনন্দ। আচ্ছা। সে জানাটা কি হচ্ছে অনুভবে জানা। সরাসরি তো তাকে জানা ধরো এই যে 3টা রিলিজিয়ন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং কোরআন, 3টাই হচ্ছে মানে মূল গ্রন্থটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের 2টো ব্যাখ্যা, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট মানে যেটা বাইবেল, আর এটা হচ্ছে কোরআন। এটা হচ্ছে এই মানে এটা হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে ঈশ্বর। আচ্ছা। মানে ওই যে ওল্ড টেস্টামেন্টে তোরা মনে রাখবার চেষ্টা ভাববে, ইন দি বিগিনিং ওয়াজ দ্য লর্ড। ওল্ড টেস্টামেন্ট শুরু হচ্ছে এরকম, হ্যাঁ, ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। একদিন ঈশ্বর বললেন আলো হোক, আলো হলো, আলো দেখে আনন্দ হলো। সেই আনন্দের তিনি সবাইকে সৃষ্টি করলেন, তার মধ্যে মানুষও। হ্যাঁ, তা এই মানুষকে বলে দেওয়া হলো যে মানুষ অপরাধ করেছিল, অরিজিনাল সিন যেটা মানে অপরাধ করেছিল, সেই অপরাধে তাকে ঈশ্বর পরিত্যাগ করেছিল। মানে ইডেন গার্ডেন থেকে তাকে জগতে পাঠিয়ে দিয়েছিল। সেই জগতে বলে এখানে মাটির পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমাকে বাঁচতে হবে, আর তুমি ঈশ্বরকে যদি মনে রাখো এবং তোমার কিভাবে মনে রাখবে, কি কথা, আমার আদেশগুলো মানবে, ওই 10 কমান্ডমেন্টস ইত্যাদিগুলো না, আমার প্রফেট তোমার কাছে যাবে, তোমাকে আমার আদেশগুলো দেবে, সেই আদেশগুলো মেনে চলবে। মানে ফেনোমেনোলজি ছাড়া, শোনো, এই আদেশগুলো হচ্ছে ঈশ্বরের। ফেনোমেনোলজিটা ঈশ্বর নাই, সব আদেশগুলো হচ্ছে অন্তরের আদেশ। এটা হচ্ছে মানে অন্তর থেকে বেরোবে। হ্যাঁ, মানে আদেশটা হচ্ছে মানে
নিজের বিবেকে অন্তর থেকে আসছে এটা। এইটা মানে ফেনোমেনাল, একটা নতুন এটা হচ্ছে tradition। phenomenal। এটা হচ্ছে মানে ওটা হচ্ছে মানে আত্মদর্শন জনিত আনন্দ, এই নিজেকে জানা আনন্দ, আত্মদর্শন নিজেকে দেখা আনন্দ। হ্যাঁ, এই ফেনোমেনালজির সঙ্গে সম্পর্কটা এরকম। এছাড়াও তো আপনি আরো অনেক জায়গায় কাজ করেছেন, হিউমের উপর আপনার। হ্যাঁ, সব কিছু পড়েছি বাবা, আমার না পড়লে তো হয় না, পড়তে হয়েছে। হ্যাঁ, ফেনোমেনোলজিটা মানে ওই, এবং আরেকটা বড় জায়গা মেন মূলত জিনিসটা হচ্ছে ফেনোমেনোলজিটা হচ্ছে কি আত্মদর্শন। ফেনোমেনোলজি হচ্ছে আত্মদর্শন। এবং একটা সময় আপনার কাছে দেখেছিলাম আপনি ওই দারাশুকোর কনফারেন্স, হ্যাঁ, দারাশুকোর যে লেখা ওটাও আপনার ওই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, ওই মাজমাউল বাহারাইন, যে মাজমাউল বাহরাইন, হ্যাঁ হ্যাঁ, ওই মিনিং অফ টু সিটি, টু ওশানস, যেখানে উনি মেলাতে চাইছেন হিন্দু আর ইসলামকে, হ্যাঁ, এরকম একটা উপনিষদের একটা ভাব নিয়ে, সেটাও আপনি মাজমাউল বাহরাইন, সেটাও আপনি এক সময় ফিলোসফির এইগুলোর দিকে আমি। তারপরে এম এন রয় বলছিলাম, হ্যাঁ, এম এন রায় মানে ওই এম এন রায়ের কাছ থেকে, এম এন রায় মানে ওই সাংখ্য দর্শনটাকে ব্যাখ্যা দিচ্ছেন, সাংখ্য দর্শনের ব্যাখ্যাটা দিয়েছিলেন মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন। ওই যে জগৎ তৈরি ম্যাটার দিয়ে তৈরি হয়েছে, ওই সাংখ্য দর্শন এবং এটা একই বলে, মেমন রায়ের ব্যাখ্যাটা তাই আছে। আরেকটা জায়গা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে আপনি সিস্টেম্যাটিক লজিক, যেটা অ্যারিস্টটলের লজিকটা, সেই জায়গাটাতেও অ্যারিস্টটল লজিকের মানে ফাদার বলাই হয়। না, লজিকটা আরো আগে থেকে শুরু করেছে, বললেন পিথাগোরাস এরা করেছেন। তার মধ্যে অ্যারিস্টটল দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন, ম্যাটেরিয়াল লজিক আর ফর্মাল লজিকটা। খুবই। আর কান্ট তো আমরা পড়েছি, ক্রিটিক অফ পিওর রিজন আপনি পড়িয়েছেন। হ্যাঁ, ক্রিটিক অফ পিওর রিজন, মানে এখনো মনে আছে আপনি বইটা নিয়ে আসতেন, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট। কান্টের 3টা বই, অতি বিখ্যাত গ্রন্থ, ক্রিটিক গ্রন্থ। হ্যাঁ, এবং এমফিলেও আমাদের ক্রিটিক অফ পিওর রিজনের একটা জায়গা, অ্যান্টিনমিসের জায়গাটা এমফিলের সময়। হ্যাঁ, অ্যান্টিনমিস ওই মানে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ভাগ করছে। ঠিক আছে, মানে আজকের যারা পিএইচডি করছে তাদের কি মেসেজ দেবেন আপনি? না, কি আর মেসেজ দেব? জি, মনে করুন অনেক স্কোপ পাচ্ছে তো, আগে তো এত সহজ ছিল না, সহজে জিনিসটা হবে না। এগুলো একটা পড়াশোনা মানে এমএ পরীক্ষা দিচ্ছে যেমন, তেমনি নয় জিনিসটা। তোমাকে মৌলিক চিন্তা ভাবনা করে বিষয়গুলো পড়ে পর করতে হবে। হ্যাঁ, যেমন আমাকে মানে এই জন্য আমি করেছি, হুসানদের উপর করেছে, স্যার বলেই দিয়েছিলেন, প্রফেসর মহান্তি বলেছিলেন যে গ্রিক ফিলোসফিটা জানতে হবে আগে, প্লেটো জানতে হবে, এরিস্টটল জানতে হবে। হ্যাঁ, এটা পড়তে হবে। এগুলোকে পড়তে গেলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ চাই, আমাকে গ্রিক ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল। মানে আপনি একবার মনে হয় এথেন্সেও, ওইটা ক্লাসিক্যাল গ্রিকটার জন্যই আমি গিয়েছিলাম। ওটা স্যার কিভাবে গিয়েছিলেন যদি বলেন? ওটা হচ্ছে কি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। ও, ছিল একটা ইউনিভার্সিটি টিচারদের এই সুযোগটা ছিল, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইন্ডিয়ান কালচার আর গ্রিক কালচার। গ্রিস দেশের ছেলেরা আসতো এই দেশে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে, মূলত শান্তিনিকেতনে পড়তো। আমাদের বেশিরভাগটাকে আমি দেখেছি শান্তিনিকেতনে পড়তো এরা, আরো হয়তো অন্যান্য জায়গায় গিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মধ্যে শান্তিনিকেতনে আসতো গ্রিকের ছেলেরা। আর আমাদের ইন্ডিয়ান যারা আমরা যেতাম, হ্যাঁ, ওদেশে আমরা যেতাম এথেন্সে অথবা থেসালোনিকে। আমি এথেন্সে গিয়েছিলাম। আচ্ছা, সেটা কোন সাল স্যার? সেটা গিয়েছিলাম 76-এ। ও, 1976-এ। আমি ফিরে এসেছি ওখান থেকে 78-এর, ওই 78, মানে প্রায় 2 বছর, 1 মাস 2 মাস এরকম ছিল। আচ্ছা, ওখানে। এবং এখানে এসে যাতায়াতের মানে সবকিছু ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে আমাদেরকে যাতায়াতের পয়সাটা দিত না। আচ্ছা,
ওরা আসার পয়সাটা ওরা দিয়েছিল। হুম কালচারাল এক্সচেঞ্জ মানে কি দুটো গভর্নমেন্টের মধ্যে সম্পর্ক, যেভাবে তুমি দেবে আমি এরকম দেবো। তা আমাদের হচ্ছে কি যে যাতায়াতের খরচাটা মানে ওই আসার খরচাটা আমাকে গ্রিক গভর্নমেন্ট দিয়েছে, যাবার খরচাটা আমাকে ইন্ডিয়া গভর্নমেন্ট দেবে। ও তা আমাকে ইন্ডিয়া গভর্নমেন্ট তখন দেয়নি, আচ্ছা আচ্ছা সে আমাকে নিজে জোগাড় নিয়ে করে যেতে হয়েছিল। সেটা পরে অসুবিধা হয় না, ওখানে গিয়েছিলাম। হুম যে তারপরে আমি গ্রিকটা জানতাম। মানে ওখানে শিখলেন গ্রিক? না না, শুনো, আমি গ্রিকটা কিছু কিছু এখানে শুরু করেছি। আচ্ছা। গ্রিকটা আমি জানতাম স্বল্প। হ্যাঁ, সেই গ্রিক ভাষাটা জানার ফলে কিছুটা, কিন্তু সেই গ্রিকটা জানতাম মানে কি আর্কাইক, মানে যেটা প্রাচীন গ্রিক। হ্যাঁ, আর্খেয়া এলেনিকা বলতো, প্রাচীন গ্রিক। কারণ বই পড়ে শিখছি তো। তা মডার্ন গ্রিক আমাদের কেমন, আমাদের যেমন বাংলা, যেমন হিন্দি, তার সঙ্গে যেমন সংস্কৃত সম্পর্ক, তেমনি মডার্ন গ্রিকের সঙ্গে প্রাচীন গ্রিক সম্পর্কটা এরকম। হ্যাঁ, আমরা পড়েছি আর্খেয়া এলেনিকা, একটু একটু শিখেছি, বুঝতে পারছেন? বিরাট কিছু শিখেছি তা নয়, সংস্কৃতের মধ্যে একটা কঠিন জিনিস। মানে এগুলো হচ্ছে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। ইউরোপের যত ল্যাঙ্গুয়েজ সবই হচ্ছে ওই গ্রিক ল্যাঙ্গুয়েজের, মানে গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে এগুলো হচ্ছে। তারপরে গ্রিকের পরে ডেভেলপ করেছে ল্যাটিন। গ্রিক এবং ল্যাটিন থেকে তোমার এই ধরো ইংরেজি বলো, স্প্যানিশ বলো, জার্মান বলো, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, হ্যাঁ, এগুলো তারই থেকে ডেভেলপ করছে। মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। এই যে মেডিকেল টার্মগুলো দেখবেন। এবার আবার যে কালচারাল এক্সচেঞ্জ আমাদেরকে পড়াতে হতো বা পড়তে হতো এবং এই নিয়ে আলোচনা করতে হতো, মানে ওখানে ক্লাস নিতে হতো আপনাদের? ক্লাসও ব্যাপারটা দিক বলে কালচারাল এক্সচেঞ্জ, কালচারের দিকগুলো বলা হতো যে প্রাচীন গ্রিক কালচার এবং আমাদের ইন্ডিয়ান কালচার, প্রাচীন ইন্ডিয়ান কালচার। আমি বলে দিই, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে হচ্ছে বুদ্ধের জন্ম, আর যীশু খ্রিস্টের 600 বছর পরে হচ্ছে মোহাম্মদের জন্ম। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর বাদে মোহাম্মদের জন্ম, তাহলে মোহাম্মদের 600 বছর আগে যিশুর 600 বছর আগে বুদ্ধ। আর বুদ্ধের সময়টা হচ্ছে তাহলে খ্রিস্টপূর্ব 600 বছর, সেটা হচ্ছে পিথাগোরাসের সময়টা ধরো, গ্রিক হচ্ছে। আর সেই সময় যে কালচার, বুঝতে পারছো, বুদ্ধ যেটার এগেনস্টে, মানে যার বিরুদ্ধে মানে লড়াই করেছে, সেটা হচ্ছে আমাদের ওই যাগযজ্ঞে পশু বলি একটা দিক। হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা এখানে বহু ঈশ্বর মানতাম, বুঝতে পারছো, তার বিরুদ্ধে এটা করছে। আমাদের গ্রিক কালচারটা ছিল এক্স্যাক্টলি তাই, বহু দেবদেবী, বহু দেবদেবী, তারা আমাদের মতোই দেবদেবী মানত এবং আমাদের মতোই, মানে আমাদের যে পুরাণের যে দেবদেবী, ধরো আমাদের ধরো রামায়ণ মহাভারত, এ সম্পর্কে বলা হচ্ছে, মহাভারত সম্পর্কে বলা হয় যে খ্রিস্টপূর্ব 1400 বছর আগে, খ্রিস্টের 1400 বছর আগে থেকে শুরু আমাদের গল্পটা। হয়তো বড় বড় প্রথমে ছিল ছোট মহাভারতটা, পরে এটা লক্ষ শ্লোকে রূপান্তরিত হয়। আগে তো অত বড় ছিল না, লক্ষ শ্লোকে রূপান্তরিত হয়ে যায়। তা এই মহাভারত এবং রামায়ণ, এটা দেখবে এই যে কাহিনী কালচারটা দেখবে ঠিক অবিকল সেই কালচারটাই হচ্ছে হোমার, মানে হোমার ইলিয়াড এন্ড ওডিসি। জগতে আজ পর্যন্ত 4টি মহাকাব্য আছে, ইলিয়াড, ওডিসি আর রামায়ণ মহাভারত। এইটা একেবারে প্যারালাল। ওই যুদ্ধ, ওই হেলেন অফ ট্রয়, হেলেনকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছে, প্যারিস। যেমন রামায়ণের মানে ইয়ের কাহিনী, মানে ইলিয়াডের কাহিনী, তার থেকে শুরু হলো যুদ্ধ, হ্যাঁ, তাতে ট্রয় ধ্বংস হলো। তেমনি আমাদের এখানে মানে এই সীতাহরণ ইত্যাদি, সীতাহরণ, তার সঙ্গে রাম রাবণের যুদ্ধ, অবিকল মানে কাহিনী, কালচারটা মানে যেন। আর ওই বলছে যে এরা তো একেশ্বরবাদী ছিল না, এখন মানে পরবর্তী পর্যায়ে এটাকে পরবর্তী পণ্ডিতেরা হিনোথেইজম বলছেন, ঠিক একেশ্বরবাদীও নয়, এইও নয়, ওই হিনোথেইজম, মানে যাকে যখন দেওয়া হচ্ছে তিনি হচ্ছে সবার বড় দেবতা, হ্যাঁ, হিনোথেইজম। তা সেই রকম ছিল, এরা পেগান, মূর্তি পূজা করত। আমাদের ইন্ডিয়ান কালচার এবং নামগুলো বলি,
ধরো গাইনোকোলজি, গাইনোকোলজি মানে হচ্ছে হচ্ছে ধাত্রীবিদ্যা, হ্যাঁ, মেয়েদের জন্ম দেওয়া, মাতৃত্ব লাভ করা ইত্যাদি ইত্যাদি গাইনোকোলজির বিষয়, বুঝতে পেরেছো? গ্রিক টার্মটা হচ্ছে গিনেকোলজিয়া, আমাদেরটা হচ্ছে জননী বিদ্যা। গিনেকা জননী, তাহলে ওপাতেরস মানে পিতা, আমাদের পিতর। ইমেতেরা আমাদের ওটা গ্রিক টার্ম, ওই প্রাচীন গ্রিক টার্ম, আমাদের হচ্ছে মাতর, বুঝতে পারছো? ভ্রাতর ইত্যাদি সবগুলি হচ্ছে এটা। মানে তখন প্রাচীন গ্রিসের সাথে ভারতবর্ষের একটা দারুণ কারণটা হচ্ছে কি জানো, যখন আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন তখন আমাদের ওই তক্ষশিলা বলে একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে গ্রিক পড়ানো হতো, গ্রিক শেখানো হতো। তার ফলে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তিনি যে বহু লোক দরকার হয়েছিল, অনেক বহুভাষী লোক, দোভাষী যাকে বলা হয়, এরকম লোক দরকার, তো তা তিনি এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি দোভাষী লোকগুলোকে সংগ্রহ করেছিলেন। তোমরা প্লুতার্কের লাইফস বলে যে বইটা পড়ে দেখবে, আলেকজান্ডারের লাইফ আছে। তখন আমাদের দেশে বুদ্ধেরও আগে যেন আরেকটা সেক্ট ছিল, সেটা হচ্ছে জৈন সম্প্রদায়। তাদের মধ্যে একদল ছিল দিগম্বর, একদল ছিল শ্বেতাম্বর। দিগম্বর মানে যারা মানে জামা কাপড় পরতো না, তা প্লুতার্ক তার কাহিনী লিখেছেন, দিগম্বর দুজন সন্ন্যাসী, তাদের মধ্যে একজনকে নিয়ে মেসোপটেমিয়াতে তিনি মানে আগুন জেলে তারপরে বসে তিনি, তার নাম ছিল কল্যাণ, তিনি ছিলেন হেডম্যান, 12 জনকে ধরেছিলেন, আমি 2 জনকে নিয়ে গেছিলেন। মানে আলেকজান্ডার নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আলেকজান্ডার ধরে নিয়ে গেছিলেন তাদের, কারণ আলেকজান্ডার একটা কথা দিয়েছিল ওনার মানে মাস্টারমশাইকে দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, মানে যদি কোনো রেয়ার স্পিসিস পায়। অ্যারিস্টটল মাস্টারমশাই, তা অ্যারিস্টটল সেই সময়টায় আলেকজান্ডার বলেছিলেন যে স্যার, মানে তখন আর মাস্টারমশাই উনি ছিলেন, উনি এথেন্স চলে এসছেন, স্কুলে এথেন্স স্কুলটা করেছিলেন, তবু উনি খবর পাঠিয়েছিলেন, বলেছিলেন যে আপনার জন্য কি নিয়ে আসবেন। তখন উনি বলেছিলেন যে আমি এখন ওই জুলজিটা তৈরি করছি। জুলজি মানে জোয়া, মানে জীবন, বুঝতে পারছো? ওই একই কথা, জুওলজি মানে হচ্ছে জোয়া থেকে, জীবন থেকে, জীবন যেখানে আছে সেগুলো নিয়ে আমি করছি। তা তুমি যদি কোনো প্রাকৃতিক অবস্থায় কোনো অ্যানিমাল নতুন পাও, যে অ্যানিমালটা আমাদের এখানে না, মানে রেয়ার স্পিসিস যদি হয়, তা আমার কাছে পাঠিয়ে যাবে যতটা পারবে নেচার কন্ডিশনে। তো উনি এই মানে দিগম্বর সম্প্রদায়গুলোকে দেখে ন্যাংটা হয়ে চলতো, এই করতো, হ্যাঁ, খেতে পেলে খেতে, না খেতে পেলে না খেতে, ভিক্ষা পেলে খেবে, না খাবে। তো এরকম 12 জন লোককে নিয়ে গেছিলেন। তার মধ্যে অ্যারিস্টটলের ভাগে নিয়ে ওদের সঙ্গে মেলামেশা করে কোনো রকম করে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিল। 12 জন লোককে ধরে নিয়ে গেছিলেন, তার মধ্যে 10 জন কোনো রকমে পালিয়ে এসেছিল, শেষ পর্যন্ত 2 জন ছিল। তার মধ্যে একজন মেসোপটেমিয়ায় মারা যায়, আচ্ছা, হ্যাঁ, আরেকজন এথেন্সে মারা যায়। মানে তখন বলেছিলেন যে আলেকজান্ডার বলেছিলেন যে তুমি যদি মানে না, সে যে হেডম্যান করলেন, সে বললো যে আমি আর যাবো না। বলে যাবে নাকি, এখানে তুমি ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে, লোকের পাথর ছুঁড়ে মেরে দেবে। পাথর ছোড়া যে ট্র্যাডিশনটা সেটা তখন ছিল, পাথর ছুঁড়ে মেরে দেবে। মেরে দেবে আমার কি গো, বলছেন আপনি তুমি মরতে ভয় পাও না? বললেন না, মরতে আমার ভয় কি, আর মরার আমার কি আছে, সত্যি বলছে। বলছি দেখি, আলেকজান্ডার ছিল অত্যন্ত উদ্ধত প্রকৃতির মানুষ, ছিলেন অত্যন্ত কিউরিয়াস। তারপরে দেখা যাক লোকটা কি করে। প্লুতার্কের কাহিনী বলছে, দিয়ে বললেন কি করবো, বললে একটা ইয়ে তৈরি করে, চিতা তৈরি করা, কাঠের চিতা তৈরি করা হলো, বিরাট বড় একটা চিতা তৈরি করা হলো। সেই চিতার উপরে গিয়ে তারপরে গিয়ে দিব্যি চিতার উপরে গিয়ে বসলো, ব্যাস। এরপর কি করবো, আগুন ধরিয়ে দাও। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ আগুন ধরিয়ে দাও। আলেকজান্ডার ছিলেন বুঝতে পারটা, আগুন লাগা দেখা তো দেখি। যখন আগুনটা গিয়ে পেছন দিকে লাগবে না, তখন দেখবে লাফিয়ে কিরকম উঠবে দেখবি। হ্যাঁ, তারপরে সবাই দেখলো, আগুন লাগিয়ে দিল, চুপচাপ বসে থাকলো, মরে গেল, আগুনে পড়ে মরে গেল। সে রবীন্দ্রনাথের কবিতা আছে না, বন্দেবীর, হ্যাঁ, সাঁড়াশি করিয়া দগ্ধ, সবাই মানে মানলো সাঁড়াশি করিয়া দগ্ধ, কিন্তু
মৌলবীর না করি একটি কাতর শব্দ, এও তাই প্রথম। তখন তার ফলে আলেকজান্ডারের মাথাটা খারাপ হয়ে যায় এটা দেখে, এবং ওর যে সৈন্য সামন্তগুলো ছিল, মানে যারা সেনাপতি টেনাপতি ছিল, রাত্রিবেলায় তাদের মধ্যে সে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি এইসব আমরা কী করছি, তাহলে এইসব মানে এই যুদ্ধ বিগ্রহ টিগ্রহ করছে, দেখো কি অবস্থা, মানুষ কিভাবে, আমরা যুদ্ধ বিগ্রহ করছি কিসের জন্য, যে বাড়িতে পরিবারের লোকজন আছে তারা কিছু পাবে আমাদের কাছ থেকে নিয়ে যে তাদের জন্য যাচ্ছে, এই কি জন্য মরল, এরকম ঝগড়াঝাঁটি করতে গিয়ে আলেকজান্ডার জানো তো তার একজন সেনাপতিকে দিলে ছুঁই চালিয়ে, মানে তরবারি এটা ঢুকিয়ে মারা হয়। তারপরে খানিকক্ষণ বাদে আলেকজান্ডার খবর পেলেন যে বুকে ফেলাস বলে যে তার ঘোড়াটা ছিল, সাধারণ ঘোড়া, বুকে ফেলাস, মানে চৈত্য ঘোড়ার যার নাম হচ্ছে না তেমনি বুকে ফেলাসের নাম, তা সেই বুকে ফেলাস মারা গেছে। আলেকজান্ডারের মাথাটা খারাপ করলো, তারপরে জ্বর দিয়ে 18 দিন জ্বরে ভুগলো। ওনার যে বৈদ্য ছাড়া তারা দেখে টেকে বললো যে ম্যালেরিয়া। তার মানে আমরা বলি যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, ভারতকে জয় করেছিল, কিন্তু ভারতের ম্যালেরিয়াকে জয় করতে পারেনি। সেই ম্যালেরিয়াকে জয় করে আমরা বেঁচে আছি। মানে আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি। দেখো কোভিডে আমরা বুঝতে পেরেছিলাম সেটা। আমরা ম্যালেরিয়াতে যাই না, মরি না, ম্যালেরিয়াতে মারা গেল। 18 দিন নিয়ে মেসোপটেমিয়া থেকে তিনি আর গ্রীসে ফিরে যেতে পারেন। আর এই প্রাচীন যে কালচারটা না, ওই 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 আমাদের যেমন মানে ওই দৈব বাণী ইত্যাদি ইত্যাদি ছিল, তখন ডেলফির বাণী, ডেলফির বাণী নিয়ে এসেছিলেন আলেকজান্ডার ডেলফি গিয়েছিলেন যুদ্ধ করবো, মানে সামনে সাম্রাজ্য মানে ভারত বিজয় করতে পর্যন্ত করবো, সবগুলো বিজয় করবো। হ্যাঁ, তখন ওই সে কাহিনীতে জানি সে কাটদি নট বলে একটা কাহিনী আছে, কিন্তু তার ধৈর্যই ছিল না ওটাকে কেটে ফেলবে, সুতোগুলোকে কিন্তু বাঁধতে আর পারলো না। তার মানে দাঁড়ালো এই যে যুদ্ধ জয় হবে, তুমি বিশ্ব মানে বিশ্বজয়ী হবে ঠিকই, কিন্তু দেশে আর ফিরতে পারবে, মাতৃভূমিতে আর ফিরে আসবে, আর মাতৃভূমিতে ফিরে আসতে পারবে, সেটাই হলো ওনার, সেটাই হলো কাহিনীটাই। এবং আপনি যখন ওখানে আছেন, আমি একবার শুনেছিলাম কালচারগুলো আমাদের ওইগুলো বলতাম আমরা, কালচারাল যে ব্যাপারগুলো না, যেগুলো আমাকে বলতে হতো বা আমি যেটা নিয়ে আলোচনা করতাম, সেটা হচ্ছে কালচারাল ইউনিটি। কালচারাল ইউনিটিটা, যে গ্রিক কালচার এবং ইয়ের কালচারটা তোমাকে, মানে তাহলে প্লেটোর একাডেমি আপনি দেখে ওই জায়গায় গিয়েছিলেন? আমি একটা প্লেটো একাডেমিতে ছিলাম। আচ্ছা, ওটাতে আমি তোমাদেরকে অনেককে দিয়েছে, মানে সামনে আমি কাউকে দিয়েছি এটা ছবিটা। এখানে ভেনাস দ্য মাইলো বলে একটা ইয়ে আছে, মূর্তি আছে, একটা স্ট্যাচু আছে, দেখেছ? না, আমি ওই ছবি দেখেছি, ছবিতে দেখেছো? একটা হাত, মানে একটা হাতের এইটা পর্যন্ত, এটা হাতে, আর কাপড়টা এই পর্যন্ত। রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছিলেন উর্বশী বলে, নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী উর্বশী, হে নন্দন বাসিনী রূপসী, গোষ্ঠী যাবে সন্ধ্যা নামে, বুঝেছ? তুমি কোনো গৃহপ্রান্তে শান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোনো গৃহপ্রান্তেই নেই জালো সন্ধ্যা দীপ খানি। বুঝতে পেরেছ? দ্বিধায় জড়িত বোধে কম্প্রপক্ষে নম্র নেত্রপাতে, তুমি নেই ছিল সলজ্জিত ভাষার সজ্জাতে স্তব্ধ অর্ধরাতে। বুঝতে পারছ? কবিতাটা আছে, ওই উর্বশী কবিতাটা, বুঝতে পারছ? ওই যে আইডিয়া ওই যে ডেমিগড, বুঝতে পারছ? আমাদের যে মেনকা টেনকা এইগুলো যে ডেমিগড বলতো, এই ডেমিগডের কনসেপ্ট ছিল আর কি। এরা ওই ডেমিগড মানে ওই রকম, মানে ওই যে যেমন ধরো বলে দিচ্ছি, কালিদাসের ইয়েটা আছে মেঘদূতম কবিতাটা আছে, তার মেঘদূতের কবিতাটাতে মানে ইয়ে পাঠাচ্ছে যে মেঘকে দূত করে পাঠাচ্ছে, হ্যাঁ, যক্ষ, যে তার বউ কে বলবে যে 1 বছরের জন্য আমার মানে শাস্তি হয়েছে, মানে ওকে, মানে যক্ষের ও ছিল এমপ্লয়ি, ইয়ে কুবেরের এমপ্লয়ি ছিল। হ্যাঁ, যক্ষ যখন ওই বইয়ের কথা ভাবতো, তখন ওকে একটা সরোবর, দেবতাদের সরোবর, সেখানে অনেক সুন্দর সুন্দর পদ্ম
সেই পদ্মগুলোকে ভেঙে মত্তমাতঙ্গরা নষ্ট করে দিত, সেইগুলোকে আটকানোর জন্য তাকে পাহারাদার দিয়েছিল। কিন্তু ও করতে কি, বউকে না ছেড়ে না দিকে থাকতে পালিয়ে আসতো। একদিন এরকম পালিয়ে এসেছে, আর সেই সময় এগুলো নষ্ট করে দিয়েছে পদ্মগুলোকে। তা সেই জন্য যক্ষকে অভিশাপ দিয়েছিল যে মানে 1 বছরের জন্য নির্বাসন। আর তার সেই মানে ইয়েটা মানে পালিয়ে আসার যে ক্ষমতাটা, মানে অদৃশ্য হয়ে পালিয়ে আসার ক্ষমতা, সেই ক্ষমতাটা তার কেড়ে নেওয়া হয়েছিল 1 বছরের জন্য। এই হচ্ছে ডেমিগড। হ্যাঁ, না আপনি তো ওখানে গ্রিক এমবেসিতেও নাকি কাজ করেছিলেন। এমবেসি, শোনো ব্যাপারটা ওটা হচ্ছে কি, আমাদের দেশে তখন এমবেসি ছিল না, গ্রিসে এখানে এমবেসি ছিল না। মানে তাহলে দুটো ল্যাঙ্গুয়েজই আপনাকে জানতে হবে। এমবেসি, তারপরে একটা এমবেসি হলো আর কি। এমবেসিটা হওয়ার ফলে কি হলো, সবচেয়ে অসুবিধা হয়ে গেল যে ইউরোপের এই সমস্ত জায়গায়, ইটালি, গ্রিস, এইগুলোতে কি হচ্ছে, সচরাচর লোকেরা সবসময় ইংরেজিতে কাজ করতে চাইতো না, গ্রিকটা বলতে হতো। বুঝতে পারছো? গ্রিক ছাড়া অসম্ভব ছিল। আর নানান রকম কাজ ছিল। আমাদের দেশ থেকে বহু লোক যেত ওই গ্রিস দেশে ইয়ে করতে, ধরো ওই জাহাজে কাজ করতে আর করতো। সেই তারা তো আর গ্রিকও জানে না, কিছু জানে না, তাদেরকে কথাটা বলার দরকার ছিল। হ্যাঁ, মানে তাহলে এবং কি অফিসে ওই ইংরেজিতে চিঠি লিখে দেবো, মানতো না, গ্রিক করে দিতে হবে। আচ্ছা, তাই জন্য আমাকে একটা পার্ট টাইম সামান্য কিছু পয়সা দিত। হ্যাঁ, কেন ওই এমবাসিতে হয়ে কাজটা করেছিল। সেটা গ্রিক গভর্নমেন্টকে জানিয়ে আমি ঢুকেছিলাম যে আমি একটু সামান্য কিছু এক্সচেঞ্জ, আমাকে সামান্য কিছু ফেলোশিপ দিত। তো আমার স্ত্রী ছিল, আমার কন্যা ছিল আমার সঙ্গে। তারপরে বললাম, ওর বললো খুব দারুণ ভালো হয়, আমার গ্রিক জানার লোক দরকার, আমার পোশাক জানার দরকার। তাই না, আমি গ্রিক মানে অনেক কিছু কিছু লোক ছিল তারা গ্রিক বলতে পারবে কিন্তু লিখতে পারবে না। গ্রিকটা বলতেও পারতাম, লিখতেও পারতাম, ওই আর কি। আচ্ছা, আরেকবার প্যারিসে যাওয়ার এখন কথা হয়েছিল। প্যারিসে গিয়েছিলাম, সেটা ওটা বেড়াতে যাওয়া মতো। আচ্ছা, এমনিতে মানে পড়াশোনার ব্যাপার নিয়ে হয়তো মিউনিকে গিয়েছি। হ্যাঁ, রাশিয়াতে গেছিলাম। আচ্ছা, রাশিয়াতে ওই এটা হলো পড়াশোনা, এটা হলো রাশিয়া, যেটা স্টেট ইউনিভার্সিটি যেটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সে রাশিয়া এবং মস্কোতে। হ্যাঁ, মানে পেপার পড়ার জন্য ওই সব তখন আর কি ওই গর্বাচবের সময়, মিথাইল গর্বাচেভ, তখন মানে এমবাসিটা ওই অলিম্পিকটা হবে, অলিম্পিকটা হবে সেই। হ্যাঁ, আর কিছু না। ঠিক আছে, মানে হচ্ছে কি, মানে এবারে পড়াশোনার ব্যাপারটা বলি তোমাদের, যে জিনিসটা তোমাদের যদি মাস্টারমশাইদের কাছে শুনতে সবাই চাইছে, আমরা বলছি তাই, যে যেমন ধরো ফিলসফি সাবজেক্ট এই মুহূর্তে অবস্থাটা ভীষণ খারাপ। ছেলে মেয়েদেরকে আমি দেখেছি, কল্যাণী বিশ্ববিদ্যালয়েও দেখেছি, তোমাদের ইউনিভার্সিটিতেও দেখছি, কলকাতা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, অবস্থা খুব খারাপ। না, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখানে অধ্যাপক নাই, প্রফেসর নেই কেউ। ফিলসফি ডিপার্টমেন্টে 23টা পোস্ট, 6 জন অধ্যাপক আছে। 23টা পোস্ট, 6 জন মাত্র অধ্যাপক আছে। বুঝেছো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6 জন নাই। ফিলসফি গুলো পড়াশোনা উঠেই গেল। সবাই বলছে বিজ্ঞান করবো, কি হবে বিজ্ঞান, সবাই বলছে মানে বৈজ্ঞানিক হবে, সবাই ডাক্তার হবে। এই হিউম্যান সাবজেক্টসগুলো, হিউম্যানিটিসগুলো ইত্যাদিগুলো একদম মানে এগুলো পাল্টো জিনিসগুলো পড়ছে না, কিছু পড়তে দরকার হচ্ছে না। কিন্তু তার ফলটা কি হবে, সবটাই হবে তা তো নয়। সেটাই মানে লাইফটা তো, মানে লাইফের জন্য যেমন জামা কাপড় দরকার আছে, সবকিছুই দরকার আছে, চিন্তা ভাবনা দরকার সব আছে, কথাবার্তার দরকার আছে, সবকিছুই তো হবে। কিন্তু দেখুন বাইরের মানে বিদেশে, পাশ্চাত্যে, আমেরিকার মতো জায়গাতে এরকম তারা কিন্তু ছিল না। আমি যখন এইখানে ছিলাম তখনও ছিল না, আর মানে ইউরোপেও তা দেখিনি। এমন নয় যে সবাইকে অবশ্যই ডাক্তার হতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে। আর ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তার কাহিনী যদি বলি সে ভয়ঙ্কর। না, আপনার সাথে মানে সে আমি সমালোচনা করতে চাইছি না, কিন্তু আমার মানে জামাই সেই
প্রফেসর হচ্ছে, সার্জারি প্রফেসর নীলরতন, সে বলছে কি বলবো, 16টা ছাত্র এসেছে, ছাত্রছাত্রী এসেছে ক্লাসে। সর্বত্রই এই জায়গাটা শুরু হয়েছে। তাহলে কি পড়াশোনাটাও করবো না, ডাক্তারি হবো আর ইঞ্জিনিয়ার হয়ে যাবো, না শিখি, সেটাই। সেটাও তো ঠিক না। আপনি তো বহুদিন আমাদের কলেজে পড়িয়েছেন। তখন কলেজটা খুব সত্যি চেয়ার প্রফেসর ছিলেন, নলিনী ব্রহ্ম চেয়ার প্রফেসরশিপটা দিয়েছিল, আমি 6 মাস ছিলাম হতে, তারপরে তো আর পাওয়া যায়নি, বয়স হয়ে গেছিলাম। আর আজকে বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসরশিপ দিয়েছিল, ভিজিটিং প্রফেসর যতটুকু ওই সময়ে যতটুকু পাওয়া যায় ততটুকু করা হয়েছিল। তারপরে তখনও পড়াশোনা ডাক্তার, তার মধ্যে আমি দেখেছি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দেখেছি একমাত্র বেলুড় যেমনই ছেলেগুলোকে থাক না কেন সেগুলোকে পড়ায়, আসলে একটা পরিবেশ পায় তারা সেইভাবে তৈরি করেছে, সেইটা পড়াশোনা হচ্ছে। যাই হোক, মানে কি বলবো, যে এটা মানে ইয়ের দেশ, কি যেন ফিলসফির দেশ, এটা এই দেশ ফিলসফি হয়েছে। এদেশে এম.এন. রায়, হ্যাঁ, সাংখ্য দর্শনের মানে ম্যাটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন দিয়ে তিনি মার্ক্সবাদ এখানে এদেশে এনেছিলেন। একবার সাংখ্য দর্শন ভাবা যাবে না যে সাংখ্য দর্শন এবং কার্ল মার্ক্সের দর্শন এক নাকি, হ্যাঁ দেখেছেন দুটো এক। এখানে 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 চর্চা হয়েছে। সুভাষচন্দ্র বোস, তিনি স্বামীজি নিজে, স্বামী নিজে দর্শনের ছাত্র, সুভাষ বোস তিনি ফিলসফির ছাত্র, তাই তো? এটাই খুবই সুভাষ বসু ফিলসফির ছাত্র, মানে তারপর বিবেকানন্দের দর্শনের ছাত্র, বুঝেছে? তারপরে রবীন্দ্রনাথের বই আছে মানুষের ধর্ম, হ্যাঁ, ফিলসফি অফ ম্যান, সেটাই। এইসব মানে ফিলসফিটা এখানে আমি এখন আশাবাদী, নিরাশাবাদী নয়, মরে যাবে না এটা, আবার এটা কোনো মানে এটা গড়ে উঠবে। আর ওই যে ফিলসফিটা না হলে ওই যে বিষয়গুলো, যে এই যে হিউম্যান ইমেজটা দিয়ে তো গডকে দেওয়া হচ্ছে, গড তৈরি হচ্ছে, কি করে হয়? ওটা যে মানে যে মানুষের ধর্ম, মানুষের ধর্ম। আর আজকের জীবন এবং মানে জগৎ এই নিয়েই যদি দর্শন হয়, আজকের জগৎ সম্পর্কে আপনার মানে বড় যে এই জগতে দর্শন থাকবে কি থাকবে না, দর্শন উঠে যাবে নাকি? সবটাই তাহলে মানুষের চিন্তাই তো শেষ হয়ে যাবে, মানে সব সাবজেক্টই সে মানে সমস্ত মানে দর্শন মানেটা কি? লাভ অফ উইজডম, বুঝেছ? ফিলস অ্যান্ড সফিয়া। ফিলো মানে হচ্ছে বন্ধু, সফিয়া, সফিয়া হচ্ছে ফিলস মানে ফিলো মানে হচ্ছে বন্ধু, গ্রিক কথা, সফিয়া ভালোবাসা। তাহলে জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি জানার প্রতি যে আগ্রহ, এই যে ভালোবাসা, এটাই তো দর্শন। সেটাই। আর এটা জানতে হবে কি ব্যাপার, মানুষের তো একটা ডাইমেনশন, জানতে হবে এটা, যে জানার যে আগ্রহ, এটা এস্থেটিক্স, এটা হচ্ছে এক ধরনের এস্থিতা। এস্থিতা মানে হচ্ছে ওই এক ধরনের অনুভব, অনুভবের মধ্যে পাই, সেই অনুভবটা যদি চলে যায়, বুঝতে পারছো, সেই অনুভবটাকে যদি আমি সব মানে সম্পূর্ণভাবে নষ্ট করে দিই, অনুভূতিটাই যদি জানতে না দিই, তাহলে মানে কি করে মানুষ এগোবে, কি করে ওই পেতে হবে, জানো কিরকম ব্যাপারটা হচ্ছে, অনুভবের ব্যাপারটা হচ্ছে এই যে মানুষ আবিষ্কার করেছে যে এগ্রিকালচার, আগে তো এগ্রিকালচার ছিল না, তার হঠাৎ করে সে এগ্রিকালচারটা করতে পারছে, এইটা কি পুরো আনন্দ। আবার কি গাছের পুঁতে আমার গাছটা হয়ে যাচ্ছে, তাদের ফল হচ্ছে, হ্যাঁ, এই যে আগুন জ্বালতে শিখলো, মানুষ যে আগুন জ্বালতে শিখেছে দিয়ে মানে কি সেটা কি আগুন জ্বালতে শিখে কি হচ্ছে? প্রথমত সে আগুন জ্বালতে শিখে কি হচ্ছে, সবাইকে শেখাচ্ছে, প্রত্যেককে আগুন জ্বালতে শেখালো কিভাবে আগুনটা জ্বালা যাবে। এতদিন মানুষের সঙ্গে আছে অ্যানিমেল বাঁদরগুলো, মানুষের সাথেই তো আছে, সে মানুষের আগে থেকেই আছে, তারা মানুষের সৃষ্টির আগে থেকেই তারা আছে, তারপর মানুষের সাথে এতদিন আছে, কিন্তু সে আগুন জ্বালতে শিখেনি। যদি সে আগুন জ্বালতে শিখতো তাহলে মানুষকে পৃথিবীতে রাজত্ব করতে হতো না, তাই না? হ্যাঁ,
যদি মানে জানার ইচ্ছেটা মানুষের হ্যাঁ, সেই শেষ হয়ে যায়। এইটা হচ্ছে যে কাজে লাগুক বা না লাগুক, কি লাগবে না লাগবে সেটা আমি তো পরে জানি। দেখবো। আগে হচ্ছে কি ওই যে অনুভবের মধ্যে দিয়ে মানে তীব্র আকর্ষণ, তীব্র আকর্ষণ জানো। ওই ওই ছাত্রদেরকে ওই যে তুমি বললে না তোমার ওই স্কুলে পড়াতে গল্প করে বলতো, সেই প্লেনটা উঠছে, প্লেনটা তৈরি করেছে লিওনার্দো দা ভিঞ্চির যে ইয়েটা স্ট্রাকচারটা করে দিয়েছে, ড্রয়িংটা, সেই ড্রয়িংটাকে কাজে লাগিয়ে ও করেছে। হ্যাঁ, প্রথমত মানে ওই যেটা উড়বা যন্ত্রটা তৈরি করেছিল, তার থেকে তো সে কাহিনীগুলো তৈরি হয়েছিল, ডোনাল্ডসের কাহিনী ইত্যাদি। কিন্তু যন্ত্রটা তৈরি করেছে বুঝতে পারছো, স্পাইরাল দিয়ে এটা করেছিল। কিন্তু কি হচ্ছে উড়তে শিখে মানে যখন পেট্রোল ইঞ্জিন তৈরি করে ফেলেছে, হয়ে গেছে, উড়তে শিখছে, উড়তে পেরেছে, নামতে পারছে না। নামতে যাচ্ছে তখন মানে নোজ ডাইভ হয়ে যাচ্ছে। প্রথম গল্পটা হচ্ছে যে 10-15 জন সবাই ইয়ে হয়েছে, উঠতেছে, উড়বো, নোজ ডাইভ হয়ে যাচ্ছে, মানে কি নাক দিয়ে সমস্ত রকম উঠলে পড়ে যাচ্ছে। ধরো 1 কিলোমিটার উঠে গেছে, 1 কিলোমিটার থেকে নোজ ডাইভ হয়ে যাবে। কিন্তু 2 কিলোমিটার উঠে গেছে উপরে, নামতে গিয়ে হয়ে গেছে, পড়ে যাচ্ছে। একজন মরে গেছে, আরেকজন আচ্ছা ঠিক আছে, ও পারলো না, আমি দেখি চেষ্টা করি। এরকম করে জানার ইচ্ছে, এই যে 7-8 জন এইভাবে মরেছে তারা, জানো। ওই যে তীব্র আকর্ষণ, এই যে জানার ব্যাপারটা, এটা মানে কোনো বিজ্ঞানের ওইটা প্রেরণা, পিছনটা ওটা, জানো। তোমার ওই বৈজ্ঞানিক ইলেকট্রিশিয়ান আবিষ্কার হচ্ছে যে মানে ওই ব্যাংকটাকে সেই রানী বলেছিল কি হবে এতে, কি হবে দিয়ে এটা দিয়ে বলো, সবাই কেউ কিছু বলতে পারছে না। বলছে যে কি তুমি লাফালে কি বলুন মানে আমার প্রজাদের কি হবে তাতে, ও জিজ্ঞাসা করেছে লাফালে তো ব্যাংকটা, কিন্তু কি হবেটা কি হবে না হবে, মানে এক্সচেঞ্জ ভ্যালু চাইছেন। আমি ওসব কিছু, আমার ভেতরটা ছটফট করছিল এটা জানবার জন্য যে কিভাবে ওইটাকে ধরে আনা যায় কিনা। এবং সত্যি সত্যি বহু লোক ধরবার চেষ্টা করেছে ইলেকট্রিসিটিকে, ধরতে গিয়ে মরে গেছে, ঘুড়ি উড়িয়ে ধরতে চেষ্টা করেছে, ইলেকট্রিক সাক্ষী মরেছে। তাই যে আমি সেইটা জানতে চাইছি, কি হবে না হবে আমি জানতে। এবং সেগুলো মানে সভ্যতার যেগুলো মাইলস্টোন, সেগুলো ওইগুলো দিয়েই হয়। একদিনে তো সভ্যতাটার আসে না, কিন্তু যারা আবিষ্কার করেছে, যারা বার করে সেগুলোকে, তারা ওইসব ভাবে না। আপনি স্যার আপনার শেষ মানে মেসেজ কি? আগত মেসেজ হচ্ছে কি বলবো, ছেলেমেয়েরা আমরা পড়বে, শিখবে, সব সাবজেক্টেই পড়বে, যাদের ভালো লাগে, যার ভালো লাগে সে সেটাই পড়বে। ফিলোসফি যার ভালো লাগবে সে ফিলোসফি পড়বে। অঙ্ক যার সে দেখবে একদিন যে অঙ্কটা যেখান থেকে আর ফিলোসফিটা সেখান থেকে এক হয়ে গেছে, এক জায়গাতে হয়েছে। জায়গাগুলো এক, মানে সমস্ত জ্ঞান বিজ্ঞানগুলো মূলে একটা জায়গা, এটা মূলে পৌঁছাবার চেষ্টা। দর্শন পড়ছে কি মানে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূলে কোনটা আছে সেটা জানতে হবে, সেটা জানবে। দর্শন যদি দর্শনটা সত্যি সত্যি সে দর্শন করে, যদি সে চিন্তার মধ্যে থাকে, দর্শনের চিন্তার মধ্যে ডুবে থাকে, তাহলে সে সেই মূলে পৌঁছাবার চেষ্টা করবে। সুতরাং এই সমস্ত সাবজেক্টগুলো বাদ যাবে না, কোনোদিনই যাবে না, আগেও যায়নি, আজও যাবে না, কালকের দিনেও যাবে না, থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের এই মূল্যবান সময়টুকু আপনার কাছে আমরা পেলাম। আপনি যেই সময়টুকু দিয়েছেন আমরা কৃতজ্ঞ। এই বয়সেও প্রায় 84 আপনার এখন বয়স, এই বয়সেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এটাই আমাদের কাছে পাথে হয়ে থাকবে। আর যারা দর্শন চর্চা করবে আগত দিনে, যারা অধ্যয়ন অধ্যাপনার সাথে যুক্ত থাকবেন, তারা সকলেই এই কথাগুলো স্যারের মনে রাখবেন। দর্শন হলো সেই রকম এক শাস্ত্র, যে শাস্ত্র আমাদের ডিএনএর মধ্যে আছে, আমাদের অন্তরের মধ্যে আছে। কোনোভাবেই এই শাস্ত্রকে
হারিয়ে দেওয়া যাবে না। না। আমরা কোনোদিনই এটাকে শেষ করে দিতে পারবো না, যে যতই বলুক, কারণ যতদিন মানুষ থাকবে, মানুষের চিন্তা থাকবে, ততদিন দর্শন শাস্ত্র থাকবে। বিজ্ঞানের উন্নতি হবে, কিন্তু বিজ্ঞানের একটা সেটাও তো সাপ্লিমেন্ট তাই। হিসাবেও দর্শন কিন্তু সবসময় সাহায্য করবে। হ্যাঁ। দর্শনের সূত্র। সূত্র, হ্যাঁ। হ্যাঁ, বিজ্ঞান থাকবে, দর্শন কিন্তু তাকে পথ দেখাবে। এবং দর্শনকে যদি আমরা হারিয়ে যাই, তাহলে আমাদের সত্তাটাই হারিয়ে যাবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে এই সুন্দর একটা প্রোগ্রাম আমাদের গৌতম স্যার করেছেন, ও আমার ভাইয়ের মতো, তাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ।